জেনারেশন মোবাইল কমিউনিকেশন হলো আজকে আমাদের ফার্স্ট টপিক। তো এটা শুরুতে একটা ওয়ার্ল্ড টেলিকম স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে যে 1991 যখন আসলে সেলুলার নেটওয়ার্কের শুরু, তখন খুব গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়ছিল, যেখানে আমাদের ল্যান্ডলাইনের সংখ্যা বাড়তেছিল। বাট হোয়ার এভার দিনকে দিন যখন সেকেন্ড জেনারেশন চলে আসলো, থার্ড জেনারেশন আসে 2000 থেকে, তখন আসলে একটা লিনিয়ার হয়ে গেছে। তার মানে যে আস্তে আস্তে ডিমান্ডটা বেড়ে গেছে। এবং বর্তমানে আমরা জানি যে আমাদের বাংলাদেশে আজকে সেলুলার নেটওয়ার্ক প্রায় 12 কোটি সাবস্ক্রাইবার আছে, হোয়ারেস আমাদের টেলিফোন 50 লাখও নাই। এখন মনে হয় সরকারি ফোন বাদ দিয়ে 5 লাখ থেকে 6 লাখ সাবস্ক্রাইবার ল্যান্ডলাইনে। সো হুইচ ইজ ভেরি লেস। তো জনপ্রিয়তার এখানে বোঝা যাচ্ছে। তো 3Gর ভিশনটা আসলে কি ছিল? ওয়াই 3G? প্রথম ভিশনটা ছিল ইউনিভার্সাল গ্লোবাল রোমিং। কারণ আর এর আগের যে ভার্সনগুলো ছিল তাতে আমাদের রোমিং অপশনটা ছিল না। আমরা এক অপারেটর থেকে শুধুমাত্র আরেক অপারেটরে কথা বলতে পারতাম, বাট কান্ট্রি বা রিজিয়নের যে বাউন্ডারি ছিল, দিস বাউন্ডারি ওয়াজ নট বিন ওভারকাম। সেকেন্ড যে ভিশনটা ছিল, দ্যাট ইজ মাল্টিমিডিয়া সাপোর্ট, যে আমরা সেকেন্ড জেনারেশনে শুধুমাত্র স্টিক অন ভয়েস, বাট এখানে আমরা এখন স্টিক করবো ভয়েস, ডেটা, ভিডিও সব। এবং যদি আমরা ভয়েস এবং ডেটা ভিডিও নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের ডাটা রেট ইনক্রিজ করতে হবে। তো যেটা আমরা দেখেছি যে 2.5 জেনারেশন যেটা এজ, তাতে ম্যাক্সিমাম আমরা ট্রেন করতে পারি 60 kbps, ওয়ারাস 3Gর ভিশনটা ছিল আপ টু 2 mbps স্টেশনারি, মানে আমরা যখন বসে থাকবো স্টেশনারি, মানে পিসিতে ইউজ করতে স্ট্যান্ড এলন ডিভাইসে, সেক্ষেত্রে 2 mbps ডাটা কানেক্টিভিটি পাবো। এবং যখন মুভিংয়ে থাকবো তখন 384, এটা 114 আরেকটা আছে যেটা একটু ফাস্ট মুভিং, তো হুইচ ইজ ভেরি ফাস্ট অ্যাকচুয়ালি। এবং তাতে আমাদের ক্যাপাসিটি ইনক্রিজ করতে হবে, এটা ছিল ভিশন। যেহেতু স্পেকট্রাল এফিসিয়েন্সি বাড়াতে হবে, তো সেক্ষেত্রে আমরা আগের যে স্পেকট্রামটা ছিল সেটা ছিল 1.53 মেগাহার্জ, বাট এখন এটাকে আরো আপগ্রেড করা হবে, এটা 5 মেগাহার্জ পর্যন্ত আপগ্রেড করা হয়েছে। এবং এটা আইপি আর্কিটেকচার হবে, অবশ্যই আইপি আর্কিটেকচার হতে হবে, কারণ যেহেতু আপনার ডেটা কমিউনিকেশন এনেবল হচ্ছে, সো আমরা জানি যে আইপি ছাড়া আমাদের ডেটা কমিউনিকেশন হবে না। এটা ছিল তার ভিশন। তো এই ভিশনের যে প্রবলেমগুলো, তার মধ্যে একটা প্রবলেম, যে প্রবলেমটা বাংলাদেশ খুব কঠিনভাবে অনুধাবন করে, সেটা হলো নাম্বার ওয়ান, ভেন্ডর ড্রিভেন। যে অপারেটরে আসলে এখানে কিছু করে না, আমাদের যারা ভেন্ডর, যারা সাপোর্ট দিচ্ছে, যেমন হুয়াই, এরিকসন, তারপর নোকিয়া, সিমেন্স, আলকাটেল, লুসেন, তো এদের উপরে আসলে অপারেটর ডিপেন্ডেন্ট। এরা যেইভাবে প্ল্যানিংটা করবে, যেইভাবে তারা ডিজাইনটা করবে, অপারেটরকে সেই অনুযায়ী নিতে হবে। তো যার কারণে যেহেতু ভেন্ডর ড্রিভেন হয়ে গেছে, অপারেটর এখন আর নতুন করে নিয়োগ হয় না, এবং বাংলাদেশি টেলিকম মার্কেটে আসলে স্যাচুরেশনে চলে যাবে, এটা একটা রিজন। আর আরেকটা রিজন আছে, সেটা এটার সাথে প্রাসঙ্গিক না, যেটা হচ্ছে আমাদের আস্তে আস্তে সমস্ত টেকনোলজি অটোমেটেড হয়ে যাচ্ছে। তো অটোমেটেড টেকনোলজি যত হবে, তত আমাদের আস্তে আস্তে আমাদের লোক সংখ্যা কমে যাবে। সো এটাও একটা রিজন। আর আরেকটা রিজন আছে যেটা প্রবলেম, যে কিলার অ্যাপ্লিকেশন, নো কিলার অ্যাপ্লিকেশন ফর ওয়্যারলেস ডাটা। কিলার অ্যাপ্লিকেশন বলতে যে বোঝানো হয়, যে ডাটা, যে অ্যাপ্লিকেশনটা আসলে অন্যান্য যত অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো অবসলেট হয়ে যাবে। যেমন আমি একটা একটা পদ্ধতি ইউজ করতেছি, সেটা নতুন টেকনোলজি আসছে, ওইটা আমি আর ইউজ করবো না। সে ফর এক্সাম্পল, আমাদের আগে বাসায় একটা রেডিও ছিল, এখন আমাদের বাসায় কারো রেডিও নাই, কারণ রেডিও টেকনোলজিটা অবসলেট হয়ে গেছে। তো এইরকম ব্যাপার। তো সেরকম ওয়্যারলেস কমিউনিকেশনের আসলে ওয়্যারলেস ডাটার জন্য এই 3G কোনো কিলার অ্যাপ্লিকেশন না। যেমন ওয়্যারলেস ডাটার জন্য আমাদের বাসায় ওয়াইফাই আছে, আমরা ল্যান্ডকে এক্সটেন্ড করে ওয়াইফাই দিয়ে আমরা খুব ভালো কাজ করতে পারি, যেটার স্পিড এটার চেয়ে অনেক বেশি। ওয়্যারলেস ডাটার জন্য আমাদের ইনফ্রারেড আছে, আমাদের ব্লুটুথ আছে ফর ডাটা ট্রান্সমিশন আর কমিউনিকেশন। এবং অলরেডি বাংলাদেশে 3Gর এই ডাটার আসে আগেই 4G ডাটা চলে আসছে। সো এই কারণে বলা হচ্ছে নো কিলার অ্যাপ্লিকেশন ফর ওয়্যারলেস ডাটা, যে এমন একটা কমিউনিকেশন আসবে বা একটা সিস্টেম আসবে যেটা অন্যান্য সমস্ত টেকনোলজিকে অবসলেট করে দেবে, সেটাই শুধু থাকবে। তো সেটা হচ্ছে না, সবই আসলে কোএক্সিস্ট করতেছে। তো এটা একটা প্রবলেম, যে এত টাকা এত ইনভেস্ট করে তারপর যদি পিপল ইউজ না করে, তখন কি হবে? তো এটা দুটো তাদের প্রবলেম তারা ডিটেক্ট করছিল। তো কোশ্চেন আসতে পারে, তাহলে 3G কেন হয়?
সো খুবই সহজ বোঝার জন্য যে আমাদের ব্যান্ডউইথ হাই, যার কারণে রেঞ্জ অফ নিউ অ্যাপ্লিকেশনস গুলো তৈরি হচ্ছে, যার কারণে আমরা এখন ভিডিও কনফারেন্স করতে পারতেছি, ভিডিও স্ট্রিম দেখতে পারতেছি, টিভি দেখতে পারতেছি। যেমন আমার মনে পড়ে না খুব যে একটা আধ ঘন্টা বসে কোনো একটা প্রোগ্রাম আমি টেলিভিশনে দেখেছি, আমি আমার কম্পিউটারে এখন লাইভ স্ট্রিমিং দেখি। বাংলাদেশের আমাদের আইপিটিভির অনেক ভালো ভালো সাইট আছে, আমরা ভিডিও কল করতে পারতেছি, ভিডিও ক্লিপ, নিউজ, স্পোর্টস সব কিছু আমরা এখন আপডেট পাচ্ছি। তো এটার জন্য আমাদের অবশ্যই কি ব্যান্ডউইথ বেশি লাগবে। এবং গেমিং, চ্যাট, লোকেশন সার্ভিস সব কিছু এখন আমাদের কোথাও যেতে হলে এখন মানুষকে জিজ্ঞেস করতে হবে, গুগল ম্যাপ আছে। সো চ্যাটিংটা মানে খুবই জনপ্রিয় বর্তমানে। এবং গেমিং আপনারা যারা খেলেন জানেন অনেক কিছু আছে। এবং বিজনেস পারপাস যারা বিজনেস করতেছে তাদের সুবিধা হলো হাই স্পিড টেলি নেটওয়ার্কিং অথবা ভিপিএন অ্যাক্সেস পাচ্ছে, সেলস ফোর্স অটোমেশন দেখতে পারতেছে, এবং রিয়েল টাইম ফিনান্সিয়াল ইনফরমেশন, মানে শেয়ার বাজার কি হচ্ছে সাথে সাথে দেখতে পাচ্ছে, যেতে হচ্ছে না কোথাও। আর আরেকটা লাভ হয়েছে সেটা হলো ভিডিও কনফারেন্সিং। যেমন এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক বড় বড় প্রজেক্টে উনি নিজে যান না, উনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এগুলো উদ্বোধন করেন। বা কোনো একটা দেশে কোনো একটা জরুরি সিচুয়েশন ক্রিয়েট হলো, সেখানে শুধু সবার যেতে পারে। যেমন এই যে এখন আমরা লাইভ ক্লাসে আসবো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। তো আলটিমেটলি কি, যেটার জন্য আমাদের হিউজ ডাটা লাগতো, এখন আর ডাটাটা মানে ব্যান্ডউইথ লাগতো, সেটা 2G ছিল না, যেটা 3G এখন আমাদেরকে দিচ্ছে। তো এটা অনেক কাজের, এই কারণে আসলে 3Gটা। সো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশনের যদি কথা বলি, যে 3G আসলে আইটিউর একটা আমব্রেলা প্রজেক্ট। আইটিউ মানে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, তার আমব্রেলা প্রজেক্ট নাম হলো আইএমটি, ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকমিউনিকেশনস 2000। এটা তাদের ভিশন ছিল যে 2000-তে তারা এটা শুরু করবেন। এবং কিছু দেশ যেমন কোরিয়া, জাপান, তাইওয়ান, চায়না, তারপরে হংকং, এবং সাম পার্ট অফ ইউরোপ, নর্থ আমেরিকা, তারা 3G ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশনটা করেছিল। এবং এই তাদের পার্টনারশিপ প্রজেক্টগুলোর নাম ছিল এরকম, জারি, টিয়া, টিটিএ, এগুলো বিভিন্ন দেশের প্রজেক্ট। যেমন আমরা T1টা আমরা জানি নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড, আর ইটিএসআই যেটা ইউরোপিয়ান টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন ইনস্টিটিউট, এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। এবং তারা যে প্রজেক্টটা শুরু করেছিল, ফার্স্ট যে প্রজেক্টটা ছিল এটা 3GPP প্লাস 3GPP2 একসাথে, এরকম 5টা প্রজেক্ট ছিল। 3GPP6 পর্যন্ত আসলে প্রপোজ করা হয়েছিল, যেটা 3GPP5 পর্যন্ত পৃথিবী দেখেছে, তার মধ্যেই আসলে 4G লঞ্চ হয়ে গেছে। তো 3GPP মানে হলো থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট, যারা বিভিন্নভাবে এভলিউশন করেছে আর কি এই 3Gটাকে। এটা আসলে দেখানো হচ্ছে যে ডিস্টেন্সের ব্যারিয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা গ্লোবাল ভিলেজও তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকমিউনিকেশন 2000 অবজেক্টিভটা কি ছিল? অবজেক্টিভটা ছিল যে আমার যখন আমি হাই মোবিলিটিতে থাকবো, তখন আমি মিনিমাম আমি 2 Mbps, সরি, তখন আমি 144 kbps এর ডাটা কানেক্টিভিটি পাবো। আর যখন আরবান মোবিলিটি বা একটু রিডিউসড কম মোবিলিটিতে থাকবো, তখন 384 kbps। আর যখন আমি একদম লো মানে স্ট্যান্ড লোন ডিভাইসে থাকবো, বা অফিসে বা পিসিতে কাজ করতেছি, যেখানে মুভমেন্ট অনেক কম, সেখানে 2 Mbps পর্যন্ত আমি ডাটা পাবো। এবং তার অন্যান্য অবজেক্টিভের মধ্যে আছে ভেরিয়েবল বিট রেট ক্যাপাবিলিটি, যে আমার ডাটা রেট এক একটা কমিউনিকেশনে, যেমন ইমেল পাঠাচ্ছেন, আবার কেউ একটা ফাইল পাঠাচ্ছেন, চ্যাট করতেছেন আমার সাথে, ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, ভয়েসে কথা বলতেছেন, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা রেট। সো এটা অবশ্যই ভেরিয়েবল বিট ক্যাপাবিলিটি হতে হবে। যেমন আমাদের ল্যান্ডফোন ফিক্সড ডেটা রেট নিয়ে কাজ করে, সে তার ভিতর দিয়ে আপনি ডেটা পাঠাতে পারবেন না, এই কারণে আমরা ওখানে সার্কিট সুইচ ইউজ করি। এবং যেহেতু ভেরিয়েবল বিট রেট, সো ভেরিয়েবল কোয়ালিটি অফ সার্ভিস, যেটার মধ্যে বেটার ডিলে, এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করতে হবে। অ্যাসিমেট্রিক ট্রাফিক সাপোর্ট করতে হবে, এডিএসএল এর মতো। অ্যাসিমেট্রিক মানে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক কম বেশি যদি হয় কোনো সমস্যা নাই। সার্ভিস মাল্টিপ্লেক্সিং মানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, সেগুলোকে আমরা একসাথে আমরা দেখতে পারবো, আলাদা আলাদা দরকার নেই সার্ভিসগুলো মাল্টিপ্লেক্স করে, যেমন 3G 2G যেন সাপোর্টেড হয়। এবং আরেকটা বড় ব্যাপার যেটা লেখা আছে ইউরোপিয়ান অবজেক্টিভ, তারা বলছে এনশিওর দ্য কম্পিটিবিলিটি উইথ জিএসএম। এটা বলার আগে আরেকটা পয়েন্ট আছে, হাই স্পেকট্রাম এফিসিয়েন্সি। ওটা আমরা বলে ফেলেছি যে আমাদের এখানে 5 মেগাহার্জ স্পেকট্রাম, যেটা আসলে কেউ ইউজ করে না। জিএসএম আমরা 200 কিলোহার্জ স্পেকট্রাম নিয়ে কাজ করেছি,
আর আপনারা যেহেতু লাস্ট সেমিস্টারে সিডিএমএ করেছেন, সিডিএমএ তে আমরা 1.513 স্পেকট্রাম নিয়ে কাজ করেছি, যেখানে এখনকার স্পেকট্রামের বিষয় ছিল 5 মেগাহার্টজ। আর ইউরোপিয়ান অবজেক্টিভটা হলো এনশিওর দ্য কম্পিটিবিলিটি অফ জিএসএম, কারণ আসলে 3G যেটা আসছে এটা বেসিক্যালি হাই ব্যান্ডউইথ সিডিএমএ টেকনোলজি, যেটাকে বলে WCDM, ওয়াইড ব্যান্ড সিডিএমএ। তো যার কারণে আমরা জানি সিডিএমএ আর জিএসএম কম্পিটেবল টেকনোলজি না, এই কারণে ইউরোপিয়ান অবজেক্টিভ ছিল যে অবশ্যই কম্পিটেবল হতে হবে। এটা একটা মাইগ্রেশনের দেখানো হচ্ছে 1984 সাল থেকে 2004 পর থেকে 3G একদম শুরুতে অ্যানালগ যেটা 1G থেকে 3G পর্যন্ত কিভাবে হয়েছে এটা আপনারা দেখতে পারেন। তো সেক্ষেত্রে গ্লোবাল রোমিং পলিসি খুব ইম্পর্টেন্ট, তার প্রসপেক্টটা কি হতে পারে। প্রথমটা হলো মাল্টিপল ভয়েস কোডার ইউজ করি আমরা, এক এক ধরনের ভয়েস কোডেক আছে, এক এক ধরনের আমার ভয়েসকে বিভিন্ন ধরনের টেকনোলজিতে কোডেক করা যায়, AMR অ্যাডাপটিভ মাল্টিরেট, এটা 3G করে। আরও অনেক টেকনোলজি আছে, যেমন আমরা স্পিচ কোডিং করেছি আপনার 2G তে। তো গ্লোবাল রোমিং হলে এক ধরনের টেকনোলজি থাকবে, সবাই ইউজ করবে, তাতে কোনো সমস্যা নেই। 6টার উপরে আমাদের স্পেকট্রাম ব্যান্ড, 800, 900, 1800, 1900, 2100, 2500, আর কত যাবে আল্লাহ মালুম। সো যখন আমরা গ্লোবাল রোমিং আসবে তখন আমরা একটা ব্যান্ড ইউজ করবো সবাই, যাতে কারো মানে কোনো ধরনের ইনকম্পিটিবিলিটি প্রবলেম না হয়। এবং মডুলেশন টেকনিক, ডিফারেন্ট ডিফারেন্ট মডুলেশন টেকনিক আমরা ইউজ করি, তখন দেয়ার উইল বি সিঙ্গেল মডুলেশন টেকনিক। এবং হ্যান্ডসেটের অ্যাপ্রোচটা হতে হবে যে অ্যাডভান্স সিলিকন টেকনোলজি, অ্যাডভান্স ব্যাটারি থাকতে হবে, এবং যেটা একটা বিরাট বড় ব্যাপার যে সফটওয়্যার ডিফাইন রেডিও। আমরা কল্পনাও করতে পারি যে মোবাইল ফোনের ভিতরে একটা জাস্ট আমাদের একটা সফটওয়্যার আছে, এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা ইন্টারনেটে কানেক্টেড, কিছু সময় তো অফলাইনেও কানেক্টেড হলেও আমরা রেডিও শুনতে পারি, যেটা কখনো ভাবাই যায়। তো এইগুলো অ্যাপ্রোচগুলো তৈরি হয়েছে। এবং অবশ্যই ইমপ্রুভ ব্যাটারি, কারণ বর্তমানে ব্যাটারি যেটা সেই ব্যাটারিতে চলবে না। যে আমাদের আজকে যারা লেটেস্ট ফোন ইউজ করতেছে, যেন 5000 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আছে, এই ধরনের ব্যাটারি দিয়ে যদি আমরা সেই নোকিয়া পুরান 1100 বা 3310 ফোন চালাই, হয়তো 1 মাস চার্জ থাকবে। তো এই ব্যাটারিটা খুব বড়, কারণ আমাদের কাজের পরিমাণ বাড়তেছে, আমাদের হাই রেজুলেশনের কাজ করতেছে, তো ব্যাটারিটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে। সো এটা একটা টিপিক্যাল 2G আর্কিটেকচার, যে আপনারা যদি একটু ভালো করে দেখেন, অলরেডি আমরা এটা পড়ছি, যে এই আমাদের বিটিএস, এগুলো কানেক্টেড বিএসসি, এবং বিএসসি গুলো কানেক্টেড আমাদের একটা মোবাইল সুইচিং সেন্টারের সাথে, এবং এইভাবে আমাদের কমিউনিকেশনটা করা। এই যে এইচএলআর আছে, ভিএলআর। সো ওয়েলকাম টু দ্য সেকেন্ড ভিডিও। ছোট ছোট করে ভিডিও করতেছি যাতে ফাইল সাইজগুলো আসলে বেশি বড় না হয়। তো আমরা এতটুকু পড়েছি যেটা 2G, আর এটার সাথে কানেক্টেড যেটা জিএমএসসি, গেটওয়ে মোবাইল সুইচিং সেন্টার, সেটার সাথে আরেকটা অপারেটর থাকতে পারে, অথবা এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে পিএসটি। তো নেট অফ প্লেন আমরা অলরেডি জানি যে আমাদের ভয়েসের জন্য আমরা বা সিগন্যালিংয়ের জন্য SS7 যেটা আমাদের স্ট্যান্ডার্ড আইকিউ, সেটাই আমরা ইউজ করি। সো এটা আমাদের তাহলে 2G যদি আর্কিটেকচার হয়, এরপর 2.5 আসছে, এটা আমরা পড়ছি। এই স্লাইডটা আসলে এটার সাথে রিলেটেড না। আমরা এখন যদি 2.5টা ইম্পোজ করি 2Gর উপরে, তাহলে দেখতে কেমন হয় দেখেন। এই যে তাতে কি হচ্ছে, এই ছিল, এটা অ্যাড হয়েছে, এবং এই যে ইন্টারফেসগুলো, এটা পড়ছিলাম যে তিনটা জিনিস, বিএসসিতে একটা প্যাকেট কন্ট্রোল ইউনিট থাকে, আর তার সাথে কানেক্টিভিটি থাকে এসজিএসএম, এবং এসজিএসএম সুইচের মতো কাজ করে, যেটা আমি যখন ভয়েস কথা বলবো তখন আমি ভয়েসে এই দিক থেকে আমার ডাটা ট্রান্সফার হবে, আর যদি আমি অনলাইনে আসি বা আমি ইন্টারনেট ব্রাউজ করতে চাই বা আমাদের যে ডাটা সার্ভিসটা আছে নিতে চাই, তাহলে সেটা এখান থেকে সার্ভিসটা আমার হবে, সার্ভ হবে। তো এখানে সেই হেতু আমাদের সার্ভিং জিপিআরএস সাপোর্ট নোড, যেটা আমাদের সুইচের মতো কাজ করে, এবং এখানে একটা গেটওয়ে জিপিআরএস সাপোর্ট নোড, এটা আমাদের গেটওয়ে মানে রাউটারের মতো কাজ করে। এটা আমরা অলরেডি আমাদের জিপিআরএস বা এজ যখন পড়ছি তখন আমরা দেখছি। তো ইভলিউশন এটা যেটা আমাদের ইউজ করা হচ্ছে এজ পর্যন্ত আমরা দেখছি, যেটা আমাদের বর্তমানে 3G আসলে দুটো নাম আছে, এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। 3G টেকনোলজিটাকে বলা হয় WCDM, ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যখন আসে, সিস্টেমটার নাম আমরা বলি ইউএমটিএস, ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস বা সিস্টেম বলি।
এটা নিয়ে কনফিউশন যেন না থাকে, যে দুটোই সেম টেকনোলজি ইউজ করছে WCDM আর এটার নাম ইউরোপিয়ান কম্পিটিবিলিটি, নাম UMTS। এই যে আমরা পড়ছি, এই যে পার্টনারশিপ প্রজেক্ট ইজ দ্য ফার্স্ট পার্টনারশিপ প্রজেক্ট যেটা 3GPP এবং 3GPP2। এরপরে আমাদের রিলিজটা ছিল 3GPP4, তারপরে 5, এরপরে 6। তো আমরা এতটুকু পর্যন্ত যেতে পেরেছি, IMS পর্যন্ত। তো যেটা 6 এর রিলিজ ছিল অল আইপি নেটওয়ার্ক, তার মানে হলো যে আমাদের সবকিছু আইপি ডিফাইন্ড হবে। তো এটা এখন পর্যন্ত পৃথিবী আসতে পারে নাই, কারণ আইপি ভার্সন 6 যেটা, এটা এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি, কারণ এটার জন্য হিউজ আমার আইপি অ্যাড্রেস লাগবে। তো এই আইপি ভার্সন 4 দিয়ে সম্ভব না। তো এটা চলতেছে, চলে আসবে কাপল অফ ইয়ার্স এর মধ্যে আমরা ইনশাআল্লাহ পেয়ে যাবো। অলরেডি কিন্তু আমরা 5G তে চলে গেছি। আইপি নেটওয়ার্কটা খুব শীঘ্রই চলে আসবে। আমাদের ছাড়া ছাড়া ভাবে আছে, যেমন আইপি টিভি আছে, আইপি ফোন আছে, এটাও চলে আসবে আইপি নেটওয়ার্ক। তো এটা ছিল আমাদের প্রথম 3G রিলিজ। তো তাতে যেটা চেঞ্জ হয়েছে দেখেন, এইটা 2G তে যা ছিল তাই আছে, কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। কিরকম? যেমন আমাদের আগে ডিভাইসটার নাম ছিল UM বা MS মোবাইল স্টেশন, এখন এটার নাম হলো 3G UE। আমাদের BTS যেটা আমরা বলতাম বেস্ট ট্রান্সিভার স্টেশন, এটাকে এখন আমরা নাম দিয়েছি নোড বি। এবং BTS থেকে BSC তে যে এয়ার ইন্টারফেস ছিল, এটাকে আমরা বলতাম আসলে হেভিস। এখন এই এয়ার ইন্টারফেসটার নাম আমরা দিয়েছি IUP। আর আগে এটা ছিল UM, এয়ার ইন্টারফেস বিটুইন মোবাইল টু BTS, সেটা এখনো সেম আছে, কোনো চেঞ্জ হয়নি। BSC থেকে MSC যেটা টার্মিনাল ছিল A, এটা চেঞ্জ হয়ে গেছে এখন। এটা আমরা জানি, এটা আমরা GPRS এ পড়েছি। তো BSC নামটা এখন চেঞ্জ হয়ে RNC হয়েছে, রেডিও নেটওয়ার্ক সেন্টার, সরি কন্ট্রোলার। আর পুরো সিস্টেম যেটা, পুরো সিস্টেমটার নামটা আগে ছিল BSS, বেজ স্টেশন সার্ভিস বা বেজ স্টেশন সিস্টেম। এখন এটার নাম চলে এসেছে রেডিও নেটওয়ার্ক সিস্টেম। তো কিছুটা নামে চেঞ্জ হয়েছে, আর এছাড়া তো SGSM, GGSM এগুলো আছে। এরপরে রিলিজ 4 যেটা আসলো, রিলিজ 4 যেটা করলো সফট সুইচিং তারা ইন্ট্রোডিউস করলো, যে আসলে সুইচিং এর যে হার্ডওয়্যার বেস সুইচ সেটা আসলে থাকবে না, তাহলে সফটওয়্যার সুইচিং যদি আসে তখন তারা সুইচের বদলে কি নিয়ে আসলো, সার্ভার নিয়ে আসলো এবং কি মিডিয়া গেটওয়ে নিয়ে আসলো। এরপরে রিলিজ 5 যেটা আইপি, যেটা অল আইপির আগে আইপি মাল্টিমিডিয়া তারা সাপোর্ট দেওয়ার তাদের প্ল্যান ছিল, যেটাকে IMS বলে। তো সেই সার্ভিসটা তারা এখানে দিল। এবং এরপরে তো যেটা আমাদের অল আইপি যেটা ভার্সন 6, সেটা এখন পর্যন্ত রিলিজ হয়নি। তো গেটওয়ে লোকেশন রেজিস্টার, এই স্লাইডটা, এই স্লাইড আর তার আগের স্লাইড আপনি স্কিপ করতে পারেন। SMS করি আমরা। তো SMSটা আমাদের কিভাবে হয় সেটা আমরা আসলে দেখি নাই 2G তে, শুধু ভয়েস নিয়ে কথা বলছি। তো SMS এর MSC পর্যন্ত সেম। এরপরে যেটা হয় যে সে MSC থেকে সে SMS গেটওয়ে থাকে একটা, এইটা একটা পয়েন্ট টু পয়েন্ট মেসেজ, যেটা 160 ক্যারেক্টারকে দিতে পারে। সো এই SMS এর সেন্টারে যায়, সেই গেটওয়ে থেকে তারপরে সেই মেসেজটা আপনার টার্মিনালে আনে। সো দিস ইজ দ্য SMS ট্রান্সফার ডেলিভারি। কিভাবে SMS যায় আমাদের ভয়েসে, 2G তে বা 3G তেও সেম। এবং তারপরে MMS মাল্টিমিডিয়া মেসেজিং সিস্টেম, এটাও আপনারা দেখতে পারেন। তো MMSটা আসলে আমাদের, এটা আপনাদের জানার জন্য, কারণ এইখানে অনেক স্লাইড দেওয়া আছে, অনেক কিছু আপনাদের পড়ার জন্য, কিন্তু সবকিছু আসলে এক্সামের জন্য পড়তে হবে। সো এইটা দরকার নেই, MMSটা দরকার নেই, SMSটা জাস্ট জানলেই হবে। MMS এখন আমরা ইউজ করি না, আমরা সরাসরি এখন ইন্টারনেট বা ডাটা ইউজ করি। আমাদের ইন্টারফেসগুলো, অনেক ইন্টারফেস আছে, যেমন আমরা বিলিং যেটা করা হয়, সেটা বিলিং এই ইন্টারফেসের সাথে বিলিংটা করা হয়। এক্সটার্নাল সার্ভার যেরকম ইমেল সার্ভার, ফ্যাক্স, তারপরে UMS সার্ভিস, এই বিভিন্ন ধরনের এইগুলোর একটা দেওয়া আছে। এটাও আসলে আপনাদের সিলেবাসের জন্য না, এটা জানার জন্য। তো কার সাথে কোন আমাদের লিঙ্কটা কি কাজ করে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। কিলার সার্ভিস আমরা বলেছি।
তো এখানে একটা দেখানো হয়েছে আপগ্রেড বাই কস্ট টেকনোলজি। তো তাতে আমি আসলে একদম কাট শর্ট যদি করি যে সিডিএমএ কে যদি 2.5 এ আমি বা 2.75 এ আপগ্রেড করতে চাই, এটা এক্সপেন্সিভ, বাট 3G তে এটা চিপ। হোয়ারএজ জিএসএম থেকে 2.5 বা 2.75 এ যাওয়াটা খুব সোজা ছিল, বাট 3G তে যাওয়াটা এক্সপেন্সিভ ছিল, কারণ যেহেতু আমাদের সিস্টেমটা কম্পিটেবল না। তো আমাদের যেটা বলছিলাম যে এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যদি বলি, তো সেক্ষেত্রে এটার নাম আমরা দিয়েছি ইউএমটিএস, ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, যেটা 3G ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, এবং এটা স্ট্যান্ডার্ডাইজেশন করেছে টিএসআই, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডাইজেশন বডি, যেটা ইউরোপিয়ান টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন ইনস্টিটিউট বলে। তো তাদের সাথে জয়েন্টলি যে কাজগুলো করা হয়েছে, যেমন এখানে যে আগে আমরা আগের কিছু একটা স্লাইডে আমরা কিছু নাম দেখেছিলাম, তার ভিতরে আরিফ যেরকম দেখেছি, জাপান, আমেরিকা আছে, কোরিয়া আছে, তারা মিলে পার্টনারশিপ প্রজেক্টগুলো বানিয়েছে। এই যে যেমন এই নামগুলো টিটিএ কোরিয়া, টিটিসি জাপানে, T1P1 যেটা ইউএসএ, সিডব্লিউটিএস চায়না। চায়না আলাদা একটা তাদের স্ট্যান্ডার্ড করেছিল, যেটা অবশ্য একসময় এসসিডিএমএ, বাট এটা একসময় পরে অবসোলেট হয়েছে আর ইউজ করা হয়নি। তো ইউএমটিএস এর যদি আমি টেরেস্ট্রিয়াল রেডিও অ্যাক্সেসের কথা বলি, যে রেডিও অ্যাক্সেসটা কেমন, তো তারা দুটো মোডে রান করে। একটাকে বলা হয় WCDMA FDD মোড, মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্স মোড। আরেকটাকে বলা হয় WCDMA TDD মোড, টাইম ডিভিশন ডুপ্লেক্স। তো আমাকে যদি জিজ্ঞেস করেন কোনটা ভালো, আমি বলবো অবভিয়াসলি টাইম ডিভিশন ডুপ্লেক্সটা সবচেয়ে ভালো। কিন্তু আমাদের যেসব দেশগুলোতে আসলে জিএসএম বেসড কান্ট্রি, যেমন ইউরোপের অল ওভার ইউরোপ, আফ্রিকা, বাংলাদেশের মোটামুটি 70%, যেহেতু আমরা জিএসএম বেসড, তো জিএসএম বেসড যদি হয় সেক্ষেত্রে আমার এটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়, আউটডোর কাভারেজ দিতে হয়, একটা একটা সেলের সাথে একটা সেলের ফ্রিকোয়েন্সিতে কানেক্টেড হয়, ভয়েস সিগন্যাল ট্রান্সমিট হয় ওভার ভয়েস। আমরা জানি ওভার ফ্রিকোয়েন্সি, আমরা জানি যে ফ্রিকোয়েন্সি হপিং স্পেকট্রাম আমরা শুনেছি। তো যেহেতু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, এই কারণে আসলে আমরা যেসব দেশগুলোতে জিএসএম থেকে আসলে 3G তে রূপান্তর করা হয়েছে, সেইগুলোতে আমরা WCDM FDD মোডে রান করব। আর যেমন আমাদের সিটিসেল অলরেডি তারা সিডিএম ছিল, তো সিটিসেল যদি 3G তে চলে আসে, তখন সিটিসেল যেটা করবে, সিটিসেল হলো টাইম ডিভিশন সিডিএমএ টিডিডি মোডে তারা কাজ করবে। এটাকে WCDM অনেকে বলে, WCDM টিডিডি মোডে তারা কাজ করবে। তো তাতে সুবিধাটা যেটা হলো যে এটা একটা ফ্রিকোয়েন্সি পেলেই সেই সেম ফ্রিকোয়েন্সিতে আপলোড এবং ডাউনলোড করতে পারে উইথ সিমেট্রিক ট্রাফিক। আর WCDM FDD মোডে আমার আপলিঙ্ক এবং ডাউনলোড অবভিয়াসলি সেপারেট হতে হবে, আপলিঙ্ক আলাদা ফ্রিকোয়েন্সি, ডাউনলোড আলাদা ফ্রিকোয়েন্সি। সো এটা হলো আমাদের সেই মাল্টিপল অ্যাক্সেস টেকনিক। আমরা এটা টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আমরা দেখছি, আর এটা সিডিএম এটাও আমরা দেখছি, ওয়্যারলেস অ্যান্ড মোবাইল কমিউনিকেশন কোর্সে। আর এটা TDCDM, টাইম ডিভিশনও থাকবে, আবার সিডিএম এর করা থাকবে। এটা সুবিধা আছে যে আমাদের এটা চ্যানেলের ব্যান্ডউইথ অনেক ভালো থাকে, এটা আমরা দেখতে পরে। এটা সেম আমাদের ওই WCDM আর ইউট্রান, যেটা আমাদের ইউএমটিএস এর আর্কিটেকচারটা সেম। তো ইউট্রানকে বলা হচ্ছে ইউনিভার্সাল টেরেস্ট্রিয়াল রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক। তো এটা হলো ইউএমটিএস এর যে আমাদের, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের এই কানেক্টিভিটি গুলো রেজিস্ট্রেশন, যেটার নাম আমরা নোট বি, আমাদের বিএসসি ছিল, তার নাম এখন আরএমসি। আর পুরো নেটওয়ার্কটার হলো অ্যাক্সেসটাকে আমরা বলি রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক, RAN। তো আমরা তিনটি ইন্টারফেস পড়েছি আমরা জিএসএম এ, যে মোবাইল ফোন থেকে নিয়ে আমরা বিটিএস ইন্টারফেসটার নাম ইউএন, তারপরে বিটিএস থেকে বিএসসি কে বলি এবিস, বিএসসি থেকে মোবাইল সুইচিং সেন্টারে পড়েছি এড অথবা টার্মিনাল। এরপরে আমরা জিবি, জিএন, জিএফ এবং আরেকটা জিএ, এই চারটা না পাঁচটা আমরা ইন্টারফেস পড়েছি আমরা জিপিআরএস এ। তো এখন এখানেও 7টা ইন্টারফেস আছে, এইটা একটু জানতে হবে। যেমন প্রথম একটা ইন্টারফেস আছে, এটার নাম হলো আইইউ। তো আইইউ আবার দুটো, একটা হলো কি প্যাকেট সুইচ নেটওয়ার্ক মানে ভয়েসের জন্য, আর একটা হলো প্যাকেট সুইচ নেটওয়ার্ক ডাটার জন্য, আর একটা সার্কিট সুইচ নেটওয়ার্ক যেটা হলো আমাদের ভয়েসের জন্য। তো ভয়েসের জন্য যদি হয় অবভিয়াসলি সে কানেক্ট করবে সার্কিট সুইচে, কার সাথে? মোবাইল সুইচিং সেন্টারের সাথে, কারণ আমরা জানি যে ভয়েসে কারো কথা বলে মোবাইল সুইচিং সেন্টার হয়ে যাবে।
আর কাউকে যদি আমি ইন্টারনেট ডোমেইনে আমি চাই বা আমি যদি ব্রাউজ করতে চাই বা ডাটা কমিউনিকেশন চাই, সেক্ষেত্রে তার আমার এমএসসিতে আসতে হবে না, তখন সে যেটা আসবে জিজিএসএন এবং এইচজিএসএন হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা আছে আই ইউ আর। এটা ইউ আর হলো সাবস্ক্রিপ্ট। তো আই ইউ আর হলো একটা আরএনসি থেকে আরেকটা আরএনসির কানেক্টিভিটি। আইইউপি, আইইউপিটা আমাদের হলো যে আমাদের নোট বি বা আরবিএস রেডিও বেস স্টেশন থেকে আমাদের যেটা মানে আগের নামে যদি বলি বিটিএস থেকে বিএসসি তে কানেক্টিভিটি, তো এখানে আমরা বলবো নোট বি থেকে আরএনসি কানেক্টিভিটি। ইউই যেটা আমাদের ইউজার থেকে আমাদের নিয়ার বাই বিটিএস এর আমাদের যে কানেক্টিভিটি, সেটাকে আমি ইউ 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 বলতেছি। আইইউ আছে, এটাও দুটো, তো এটা তো আমরা অলরেডি বলে ফেলছি, এটা আসলে আছে, রিপিট আছে। তো ইউজার ইকুইপমেন্ট যদি বলি, ইউজার ইকুইপমেন্ট আমাদের অ্যাডভান্স চিপ এবং অবশ্যই স্মার্টফোন। আপনাদের তো এটা বলার কিছু নাই, স্মার্টফোন কেমন সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন এখন বর্তমানে। তো এখানে একটা জিনিস বলে রাখা যে আমাদের যে স্মার্টফোন, এই স্মার্টফোনের ক্যামেরা বা এইসব স্মার্ট দিয়ে বলতেছি না, যেটার মধ্যে এক নম্বর স্মার্ট যেটার মধ্যে সিম ইউজ করতেছি, এই সিমটার নাম ইউ সিম বলি। এইটার আপনাদের আগে যেটা 64 থেকে 128 কেবিপিএস এর আমাদের কিলো বাইটের মেমোরি ছিল, সেটা এখন মিনিমাম 2 এমবি মেমোরি, যাতে আপনি প্রায় 3000 এর উপরে এখন আমরা কন্ট্যাক্টে সেভ করতে পারি। আবার তার সাথে আমাদের ফোনগুলো এখন স্মার্ট, তার সাথে বিল্ট ইন আমাদের আছে, স্টোরেজ আছে, যার কারণে এখন আসলে ফোন নম্বর বা আমাদের এসএমএস বা ডাটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। হিউজ স্টোরেজ উই হ্যাভ। তো এটা আমাদের ইউএমটিএস রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক। তো আমরা নাম দিয়েছি নোট বি, তার কাজ একদম বিটিএস এর যেরকম কাজ করতো জিএসএম এর সেম কাজ, অলমোস্ট আরএনসির কাজও অলমোস্ট সেম। আর যেটা আমাদের কিছু কাজ এক্সট্রা আছে, তো সেটা আমরা যখন প্রোটোকলগুলো পড়বো আস্তে আস্তে আমরা জানবো। তো WCDMA যেটা বললাম যে compatible with CDMA, the technology we use is called WCDMA. তো WCDMA এর সুবিধা যেটা হলো যে WCDMA আসলে সেপারেট করা থাকে কোড সিকোয়েন্স, স্প্রেডিং ডি স্প্রেডিং, যেটা আপনারা এর আগে সেমিস্টারে পড়েছেন যে স্প্রেডিং করা ডি স্প্রেডিং করা। তো তাতে কি সুবিধা, সুবিধা যেটা হলো যে তার ফ্রিকোয়েন্সি সবার সেম, তো ফ্রিকোয়েন্সির ইউজটা করা লাগতেছে না। আর এফডিডি মোডে আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ইউজ করবো, আপনি কেবল ডাউনলিংকের জন্য এই, কিন্তু রিউজ করবো না, সবাই সেম ফ্রিকোয়েন্সি ইউজ করবে। যেমন আমাদের আগে ছিল কি 200 কিলোহার্টজ ছিল একটা বিটিএস এ, আমার 8টা ইউজার ছিল, 8টা ইউজারকে আমি 25 কিলোহার্টজ করে ব্যান্ডউইথ দিয়েছি, তা আমি আর 25 কিলোহার্টজ পাইতাম, এবং তার সাথে হলো কি আমাদের ইউজাররা বা টিডিএম করা ছিল। এখন যদি নেটওয়ার্কের ব্যান্ডউইথ 2 এমবি মেগাহার্টজ হয়, প্রত্যেকটা ইউজার 2 মেগাহার্টজ করে পাবে। তো এটা একটা বিরাট বড়, যার কারণে ডাটা রেটকে আপডেট করা সহজ হয়েছে এবং স্পেশাল মানে ডাইভার্সিটিটাও বাড়ছে। তো তাতে আমাদের দেখতে এরকম আসলে এখানে এটা দেখানো হয়নি, 2.5টা দেখানো হয়, 2 থেকে 3, কারণ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আসলে 2 থেকে 3-তে চলে গেছে। আর ইউরোপ তো মোটামুটি 99% ইউরোপ 2 থেকে ডিরেক্ট 4-এ চলে গেছে, তারা আসলে 3G অ্যাডপ্ট করেনি। সো যদি ডিফারেন্স বলি যে WCDM এবং GSM এ, তাহলে সেটা হলো ক্যারিয়ার স্পেস, WCDM এ 5 মেগাহার্টজ, whereas আমরা GSM এ 200 কিলোহার্টজ ব্যান্ডউইথ ইউজ করতাম। ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর এখানে নাই, এখন আমরা 1 থেকে 18, যেটা আমাদের স্ট্যান্ডার্ড ছিল 7। পাওয়ার কন্ট্রোল, এটা 1500 হার্টজে আমরা পাওয়ার কন্ট্রোল করি, যেটা জিএসএম এ অনেক কমে করা হতো 2 হার্টজ, কারণ পাওয়ার কন্ট্রোল এখন একটা হাই ফ্রিকোয়েন্সি লাগবে যেহেতু আমার ডাটা বেশি। কোয়ালিটি কন্ট্রোল, এখানে আমরা কোয়ালিটি কন্ট্রোলে নেটওয়ার্ক প্ল্যান করতাম, যেটা আপনাদের মনে আছে কিনা, যে ফ্রিকোয়েন্সি ইউজ করতাম একই ফ্রিকোয়েন্সি বিভিন্ন জায়গায়, এটাই আমাদের বেসিক্যালি কোয়ালিটি কন্ট্রোল ছিল। তার সাথে আসলে কিছু আরো কিছু কোয়ালিটি কন্ট্রোল করতাম, তার ভিতরে একটা ছিল হ্যান্ড ওভার পলিসি। তো আর এখানে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য তাদের একটা রেডিও রিসোর্স ম্যানেজমেন্ট আছে, RRM। তো এই রেডিও রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে তারা কোয়ালিটি কন্ট্রোল করে। ফ্রিকোয়েন্সি ডাইভার্সিটি, ফ্রিকোয়েন্সি হপিং, স্পেকট্রাম টেকনোলজি ইউজ করতাম আমরা। আর এখানে যেহেতু আমাদের 5 মেগাহার্টজ সবার জন্য আমাদের দেওয়া হচ্ছে, তো এখানে ফ্রিকোয়েন্সি ডাইভার্স যাতে মানে আমার মাল্টিপাথ পাবে, এই মাল্টিপাথ
প্রপাগেশন রেজিস্ট করা যায়, এই কারণে আমরা রেক রিসিভার ইউজ করবো, এটাও আপনারা জানেন যে আমরা সিডিএমএ দেখেছি। প্যাকেট ডাটা আমাদের এখানে টাইম স্লট বেস, যতটুকু ডাটা হবে ওইটাই টাইম স্লট, এই স্লটের উপরে যাওয়া যায় না। স্লটটা আপনার দেখেছেন 57 করে বিট করা হয়। আর এখানে প্যাকেট ডাটা লোড বেস, যার যতটুকু লাগবে সেই অনুযায়ী আমরা লোড পাবো। সো ডাউনলিঙ্কের ট্রান্সমিশন এটা আমাদের সাপোর্টেড ছিল না, এটা সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমি যদি সামারি করি তাতে আমি বলতে পারি যে তাতে হাই বিট রেট সে সাপোর্ট করে, যেহেতু আমার ফ্রিকোয়েন্সি আমার কি বলে বেশি, স্পেকট্রাল এফিসিয়েন্সি বেশি, কারণ আগে 200 কিলোহার্জ, এখন আমি 5 মেগাহার্জ ইউজ করছি, which is very big, 25 গুণ বড়। ডিফারেন্ট কোয়ালিটি রিকোয়ারমেন্ট আমরা এখানে দিতে পারতেছি, এবং অবশ্যই যেহেতু লোড বেস আমাদের এফিসিয়েন্ট প্যাকেট ডাটা আমি এটাতে দিতে পারতেছি। তো এটা আমাদের WCDMA টেকনোলজি, আমাদের আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের জন্য দুটো আলাদা আলাদা ক্যারিয়ার। তাতে 5 মেগাহার্জ যদি ব্যান্ডউইথ হয়, তো আমি গাইড ব্যান্ড বাদ দিলে মোটামুটি 3.84 মেগাহার্জ আমি পাই। এবং যাতে টেকনোলজিতে আমরা এটা পাঠাই সেটাকে বলা হয় ডাইরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, DSSS। আপনাদের মনে আছে কিনা যে স্প্রেডিং স্ক্র্যাম্বলিং করে পাঠানো হতো, ওই সেম টেকনোলজি। সো দেখা যাবে যে যারা সিডিএমএটা পড়েছিলেন মনে আছে, তাতে 70% জিনিস কমন এই 3G-তে। সো যদি ফান্ডামেন্টাল বলি যে WCDMA ফান্ডামেন্টাল, তার কি হচ্ছে যে তারা প্রত্যেকটা ইউজার সেপারেট করা থাকে ডিফারেন্ট কোডে, ব্যান্ডউইথ অনেক বেশি, কন্টিনিউয়াস ট্রান্সমিশন এন্ড রিসিভ হচ্ছে যেহেতু ডুপ্লেক্স, এবং তাদের ফ্রিকোয়েন্সি রিচ প্ল্যান 1, যার কোনো ফ্রিকোয়েন্সি প্ল্যান লাগে না। স্ক্র্যাম্পলিং কোড প্ল্যানিং করা হয়, এবং পাওয়ার কন্ট্রোলটা ফাস্ট। আমি ফাস্ট পাওয়ার কন্ট্রোল কাকে বলে এটা শিখবো। হ্যান্ড ওভার আমরা জিএসএম এ করেছি যে হার্ড হ্যান্ড ওভার, যে আমি এক্সেল থেকে আরেক সেলেই যাচ্ছি সেখানেই হ্যান্ড ওভার করে দিব। আর এখন যেটা আমরা ইউজ করি, যে সফটওয়্যারটা আপনাদের দেখেছিলাম সেল লাইট ইনফো, সেইখানে আপনারা যেটা দেখছেন যে খুব কুইকলি হ্যান্ড ওভার হয় এক্সেল থেকে আরেক সেল, এক্সেল থেকে আরেক সেল। হয় কারণ হলো যে সে আশেপাশের সেলের সাথে সবসময় পাওয়ার কন্ট্রোলে থাকে, যে কার সাথে আমার সিগন্যাল ভালো, যার সাথে সিগন্যাল ভালো সাথে সাথে তাকে কানেক্টেড করে দেয়। অ্যাডমিশন কন্ট্রোল, কনজেশন কন্ট্রোল, এই দুইটা জিনিসও তার ভিতরে আছে। কনজেশন কন্ট্রোল, অ্যাডমিশন কন্ট্রোল, এই জিনিসটা আপনারা যে অ্যাডভান্স সুইচিং এ পড়ছেন, আপনাদের যখন ফ্রেম রিলে পড়াইছি আমি, ওই সব জায়গায় পড়ছেন। তো এই যেহেতু ফ্রেম রিলে পরের আরো আপগ্রেড ভার্সন ছিল, WCDMA সুইচিংটা আসলে এটিএম এর উপর, সো যার কারণে এই ধরনের সব টেকনোলজিটাতে বিল্ড ইন। সো ডাটা ট্রান্সমিশন প্রসিডিউর যদি বলি, এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। আমাদের স্লাইড এখানে শেষ, যে এটা আমরা থেকেই শুরু করব, যে আমাদের ইউজার ডাটা নিচ্ছি, তারপরে ওই আগের মতো এনকোড করব, এনকোড মানে ভয়েস কোডিং করব, করে এটা ইন্টারলিভ করব, ইন্টারলিভ কতগুলো করে বিট যাবে সে ডিজিটালাইজ করে, তারপরে স্প্রেডিং স্ক্র্যাম্বলিং করব, করে ফের মডুলেশন করে রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন দিয়ে পাঠিয়ে দিব। যখন রিসিভারে এসে এই কাজগুলো আবার হবে, করে আমি ইউজার আবার ডাটা পাবো। সো থ্যাংক ইউ।